ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 12-র 7, 8, 9 এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তো দেখো, প্রথম পাত্রে ফলের রস, হচ্ছে তোমার 1/3 অংশ। ঠিক আছে, প্রথম পাত্রে 1/3 অংশ হচ্ছে ফলের রস আর বাকিটা জল। তাহলে জল কতটা আছে তো লিখব, সুতরাং জলের পরিমাণ। দেখো মোট এক অংশ থেকে 1/3 অংশ বিয়োগ করে দেব। ঠিক আছে, তো 3 × 3 বিয়োগ 1 নিচে 3, আর 2/3 অংশ হচ্ছে জল। বুঝলে? তো বিষয়টা লক্ষ্য করো, এই যে এটা একটা পাত্র, ধরে নাও এটা প্রথম পাত্র। এই যে প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ফলের রস, ধরে নাও এটা। ঠিক আছে, আর এই যে বাকিটা কি করে, জলপূর্ণ করে। ঠিক আছে, তো 3 ভাগের 1 ভাগ যদি ফলের রস হয়, তাহলে 3 ভাগের থাকলো কত, 2 ভাগ বাকি থাকলো। এই 3 ভাগের 2 ভাগ হচ্ছে জল। বুঝলে? এবার দ্বিতীয় পাত্রে ফলের রস, হচ্ছে তোমার 1/4 অংশ। তো তোমরা দেখো, 4 ভাগের 1 ভাগ যদি ফলের রস হয়, তাহলে বাকিটা জল। তাহলে জল কত, 4 ভাগের 3 ভাগ, তাই না? এই যে এটা দ্বিতীয় পাত্র। ঠিক আছে, এই দ্বিতীয় পাত্রে 4 ভাগের 1 ভাগ ফলের রস, আর বাকিটা কি, বাকিটা হচ্ছে জল। তাহলে জল কতটা আছে তো লিখব, সুতরাং জলের পরিমাণ। তো তোমরা তো জানো মোট 1 অংশ, সেখান থেকে 1/4 অংশ বিয়োগ করে দেব। তো জল হচ্ছে তোমার 4 × 4, এটার সাথে এটা গুণ করবে, তার সাথে উপরেরটা বিয়োগ, 4 × 4, তার সাথে 1 বিয়োগ। জল হচ্ছে 3/4 অংশ। বুঝলে? এবার কি করা হবে, এই যে দুটি পাত্র যে আছে, এই দুটি পাত্রের সমগ্র জল মিশ্রিত ফলের রস একটা বড় পাত্রে ঢালা হবে। এরকম একটা বড় পাত্রে, ঠিক আছে, এই দুটি পাত্রের জল মিশ্রিত ফলের রস ঢালা হবে। ঠিক আছে, তো এটা একটা নতুন পাত্র, তাই না? তো নতুন পাত্রে যদি ঢালা হয়, তাহলে নতুন পাত্রে ফলের রস কতটা হবে, জল কতটা হবে, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, তো লিখবো যে নতুন পাত্রে ফলের রস। ঠিক আছে, তো দেখো প্রথম পাত্রে ফলের রস হচ্ছে 1/3 অংশ, আর দ্বিতীয় পাত্রে ফলের রস হচ্ছে 1/4 অংশ। কেমন? এত অংশ। তাহলে প্রথমে হরের লসাগু করতে হবে। 3 আর 4 লসাগু 12, 3 দিয়ে 12 4, 4 × 4, 4 দিয়ে 12 3, 3 × 3, তো 7/12 অংশ। ঠিক আছে, দেখো প্রথম পাত্রে ফলের রস হচ্ছে 1/3 অংশ, আর দ্বিতীয় পাত্রে ফলের রস হচ্ছে 1/4 অংশ। তো এই দুটি পাত্রের জল মিশ্রিত ফলের রস যদি এই নতুন পাত্রে ঢালা হয়, তাহলে নতুন পাত্রে ফলের রস হবে 7/12 অংশ। কেমন? এবার এবং এবার কি করব, জলের পরিমাণটা বের করব। এবং জলের পরিমাণ, তো প্রথম পাত্রে জল হচ্ছে তোমার 2/3 অংশ, আর দ্বিতীয় পাত্রে জল হচ্ছে তোমার 3/4 অংশ।
কেমন, এত অংশ। এবার যোগ করব, 3 আর 4-এর লসাগু 12, 3 দিয়ে 12 4, 4 দুগুণ 8, 4 দিয়ে 12 3, 3 তিরিকা 9, কত পাচ্ছি উপরে 17/12, এত অংশ। বুঝলে? তাহলে এই যে নতুন পাত্র, এই নতুন পাত্রে ফলের রস হচ্ছে 7/12 আর জল হচ্ছে তোমার 17/12, ঠিক আছে, 17/12। এবার এখানে কি বলেছে দেখো, বলছে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। তো ফলের রস হচ্ছে 7/12, জল হচ্ছে 17/12, এদের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। কেমন? তো লিখব যে সুতরাং নতুন পাত্রে, কেমন, নতুন পাত্রে ফলের রস, ফলের রস ও জলের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত। তো দেখো কত, নতুন পাত্রে ফলের রস হচ্ছে তোমার 7/12 আর জল হচ্ছে তোমার 17/12। তো দেখো বন্ধুরা, এই অনুপাতে নিচে 12 আছে, এই অনুপাতে নিচে 12 আছে, তো 12 12 কেটে যাবে, তো থাকবে কত 7, আর এখানে থাকবে তোমার 17। তো দেখো কেন কেটে যায়, দেখো যখন তোমরা ভগ্নাংশের অনুপাত করবে তখন কি করতে হয়, হরের লসাগু করতে হয়। তো 12 আর 12 লসাগু কী হবে 12, তারপর লসাগু দিয়ে পূর্বপদকে গুণ, 12 12 কেটে যাবে, তারপর ওই লসাগু দিয়ে উত্তরপদকে গুণ, 12 12 কেটে যাবে, এই জন্য কেটে যায়। বুঝতে পারলে তো? তো নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত পেলাম, 7:17, এটাই অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কী হবে। তো দেখো বন্ধুরা, এখানে 3টি সমান মাপের গ্লাসের কথা বলা হয়েছে, ঠিক আছে, 3টি সমান মাপের গ্লাস। এই 3টি সমান মাপের গ্লাস, তো প্রথম গ্লাসে শরবতে জল ও সিরাপ 3:1, মানে প্রথম গ্লাসে শরবতে জল আছে 3 ভাগ, ঠিক আছে, আর সিরাপ আছে 1 ভাগ। আর দ্বিতীয় গ্লাসের শরবতে জল আছে 5 ভাগ আর সিরাপ আছে 3 ভাগ। আর তৃতীয় গ্লাসের শরবতে জল হচ্ছে তোমার 9 ভাগ আর সিরাপ আছে 7 ভাগ। বুঝলে? এবার এই 3টি গ্লাসের শরবত কি করা হবে, একটা বড় মাপের পাত্রে ঢালা হবে। এই 3টি গ্লাসের শরবত একটা বড় পাত্রে ঢালা হবে। এই বড় পাত্রে জল আর সিরাপের অনুপাতটা কি হবে সেটাই বের করতে হবে। বুঝলে? তো লক্ষ্য করো কি লিখব, যে প্রথম গ্লাসের শরবতে, প্রথম গ্লাসের শরবতে প্রথমে কি আছে, প্রথমে জল আছে, তো প্রথমে জল লিখব, জল ও সিরাপের অনুপাত, জল ও সিরাপের অনুপাত কত, 3:1, ঠিক আছে। এবার কি করব, জল আর সিরাপের আনুপাতিক ভাগার, তো লিখব যে জল ও সিরাপের আনুপাতিক ভাগার, ঠিক আছে, যথাক্রমে, তো দেখো আনুপাতিক ভাগার, তো এখানে মোট 4 ভাগ। প্রথমে কি করবে, দেখো প্রথমে অনুপাতটাকে যোগ করবে, তো 3 আর 1 যোগ করলে 4, আর জল কত, জল হচ্ছে 3, আর এখানে সিরাপ হচ্ছে 1
আর নিচে যোগফলটা লিখব। তো জল ও সিরাপের আনুপাতিক ভাগহার 3/4 আর 1/4, মানে মোট 4 ভাগ, 3 আর 1 4, 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ সিরাপ। বুঝলে? এবার প্রথম গ্লাসের শরবত গেল, এবার দ্বিতীয় গ্লাসের শরবত। তো লিখব দ্বিতীয় গ্লাসের শরবতে, দ্বিতীয় গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত। তো দ্বিতীয় গ্লাসের শরবতে জল আর সিরাপের অনুপাত হচ্ছে 5:3। ঠিক আছে, এবার আনুপাতিক ভাগহারটা বের করব। তো লিখব যে জল ও সিরাপের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার, ঠিক আছে, যথাক্রমে, একসাথে দুটোই লিখব, তাই যথাক্রমে কথাটা ব্যবহার করব। তো দেখো, উপরে লিখব 5 আর নিচে যোগ করে দেব, 5 আর 3 যোগ করলে 8, উপরে 3 আর নিচে 5 আর 3 যোগ করলে 8। তো দ্বিতীয় গ্লাসের শরবতে জল আছে 8 ভাগের 5 ভাগ আর সিরাপ আছে 8 ভাগের 3 ভাগ। এবার আমরা তৃতীয় গ্লাসের শরবতটা বের করব। তো লিখব তৃতীয় গ্লাসের শরবতে, ঠিক আছে, জল ও সিরাপের অনুপাত কি আছে? 9:7। ঠিক আছে, তো এবার আনুপাতিক ভাগহার বের করব আগের মতো। তো লিখব সুতরাং, আচ্ছা সুতরাংটা তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, ঠিক আছে, লিখছি না, এর আগেরগুলোতে লিখি নেই তো এটা তো লিখছি না। তো লিখব যে জল ও সিরাপের আনুপাতিক ভাগহার যথাক্রমে, তো দেখো বন্ধুরা, মোট কত দেখো, মোট হচ্ছে 9 আর 7, 16 ভাগ। 16 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে তোমার জল আর 16 ভাগের মধ্যে 7 ভাগ সিরাপ। এবার এখানে লক্ষ্য করো, এই যে 3টা গ্লাস, এই 3টা গ্লাসের শরবত কি করা হবে? একটা নতুন পাত্রে ঢালা হবে। তো এই নতুন পাত্রে সিরাপ কতটা হবে, জল কতটা হবে, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, তো এবার লিখব যে নতুন পাত্রে প্রথমে জলের পরিমাণটা বের করব, জলের পরিমাণ। তো দেখো বন্ধুরা, নতুন পাত্রে জলের পরিমাণ, 3টি গ্লাসের শরবত যেহেতু একটা বড় পাত্রে ঢালা হবে, তো সেই বড় পাত্রে জলের পরিমাণ কত হবে দেখো। আর দেখো, প্রথম গ্লাসের শরবতে জল আছে কত? 3/4, জলের আনুপাতিক ভাগহার হচ্ছে 3/4। আর দ্বিতীয় গ্লাসের শরবতে জল আছে কত? 5/8। আর তৃতীয় গ্লাসের শরবতে জল আছে কত? 9/16। তো 3টি গ্লাসের শরবতে যে জলটা আছে সেই জলটা যোগ করে দেবো, কেমন? তো দেখো, প্রথম গ্লাসের শরবতে জলের আনুপাতিক ভাগহার হচ্ছে তোমার 3/4। তারপর দ্বিতীয় গ্লাসের শরবতে জলের আনুপাতিক ভাগহার হচ্ছে 5/8। আর তৃতীয় গ্লাসের শরবতে জলের আনুপাতিক ভাগহার হচ্ছে 9/16। বুঝলে? এত অংশ, ঠিক আছে। এবার ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। 4 8 16, 4 8 16, 4 × 4, 4 2 8, 4 4 16, 2 দিয়ে 1 1 2, 4 2 8, 8 2 16, 4 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 4, 3 4 12।
8 দিয়ে 16কে ভাগ করলে 2, 2-এর সাথে 5 গুণ করো, 5 দুগুণা 10। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 9 গুণ করো, 9 × 9 এত অংশ। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো, 9 আর 2 11, 1 হাতের 1, 1 একে 2, 1 এ 3, 31/16 এত অংশ। বুঝলে? এবার কি করব আমরা, সিরাপের পরিমাণ এবং সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ। তো দেখো, প্রথম গ্লাসের শরবতে সিরাপ আছে 1/4 অংশ, দ্বিতীয় গ্লাসের শরবতে সিরাপ আছে 3/8 অংশ, আর তৃতীয় গ্লাসের শরবতে সিরাপ আছে কত, তৃতীয় গ্লাসের গ্লাসে সিরাপ আছে 7/16 অংশ। তো যোগ করে দেব, তো 1/4 যোগ 3/8 যোগ 7/16 এত অংশ। বুঝলে? তো দেখো, এবার আগের মতো 4, 8 আর 16 লসাগু 16 হবে, 4 দিয়ে 16 4, 4 × 4, 8 দিয়ে 16 2, 2 দিয়ে 3কে গুণ করো, 3 দুগুণা 6, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 7 × 7 এত অংশ। তাহলে কত পাচ্ছি, 10 আর 7 17/16 অংশ। কেমন? এবার কি বলেছে, এবার বলেছে যে নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত। এবার আমরা অনুপাতে নিয়ে আসব। তো লিখব যে সুতরাং, ঠিক আছে, সুতরাং জল ও সিরাপের অনুপাত। তো দেখো, জল হচ্ছে তোমার 31/16 আর সিরাপ হচ্ছে 17/16, 16 16 কাটা যাবে, থাকবে তোমার 31 আর 17, এটাই অ্যান্সার। বুঝলে? 9 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো লক্ষ্য করো, দেখো, এটা ধরে নাও প্রথম প্রকার পিতল, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার পিতল, ধরে নাও পিতলের থালা। ঠিক আছে, তো প্রথম প্রকার পিতলে তামা আছে তামা আর দস্তা আছে 8:3, এই অনুপাতে আছে। আর এটা দ্বিতীয় প্রকার পিতল, এখানে তামা আর দস্তার অনুপাত হচ্ছে 15:7। ঠিক আছে, এবার কি করা হবে দেখো, এবার বলছে যে এই 2 প্রকার পিতল, এই যে প্রথম আর দ্বিতীয়, এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে। তো এবার এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই যে পিতলটা আছে এখানে, এই পিতলে তামা আর দস্তা কি অনুপাতে আছে সেটা বলা আছে। ঠিক আছে, তামার দস্তা কি অনুপাতে আছে সেটা কিন্তু বলা আছে, কিন্তু এখানে মোট যে পিতলের পরিমাণটা সেটা কিন্তু বলা নেই, এখানে মোট পিতলের পরিমাণটা বলা নেই। তো দেখো, আচ্ছা প্রথমে আগে এটা দেখো, ঠিক আছে, তারপর বাকিটা তোমাদের বোঝাচ্ছি। তো এখানে লিখব যে প্রথম প্রকার পিতলে, ঠিক আছে, প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, কি আছে, 8:3। এবার আমরা আনুপাতিক ভাগাড় বের করব। তো লিখব যে তামা ও দস্তার আনুপাতিক ভাগাড়,
আনুপাতিক ভাগহার যথাক্রমে, তো দেখো এখানে প্রথমে উপরে 8 লিখব আর নিচে অনুপাতকে যোগ করব। কত হবে? 8 আর 3 11, আর এখানে কত হবে? 3 আর 11। তো তামা আছে 11 ভাগের মধ্যে 8 ভাগ, আর দস্তা আছে 11 ভাগের মধ্যে 3 ভাগ। ঠিক আছে, এবার আমরা কি করব? দ্বিতীয় প্রকার পিতল। তো লিখব যে দ্বিতীয় প্রকার পিতলে, দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত কি আছে? 15:7। ঠিক আছে, এবার তামার দস্তার আনুপাতিক ভাগার বের করব। তামা ও দস্তার আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগহার যথাক্রমে। তো দেখো উপরে 15 লিখব আর নিচে অনুপাতের যোগফলটা লিখব। 15 আর 7 কত হবে? 22, উপরে 7 নিচে 22। বুঝলে? মানে দ্বিতীয় প্রকার পিতলে তামা 22 ভাগের মধ্যে 15 ভাগ, আর দস্তা 22 ভাগের মধ্যে 7 ভাগ। বুঝলে? এবার দেখো এই যে প্রথম প্রকার পিতল, এটা হচ্ছে প্রথম প্রকার, আর এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। এই প্রথম প্রকার পিতলের সাথে দ্বিতীয় প্রকার পিতল মেশানো হবে কি অনুপাতে? 5:2 অনুপাতে মেশানো হবে। বুঝলে? তো এখানে আমরা ধরে নেব যে প্রথম প্রকার পিতল ধরে নাও 5x একক, আর দ্বিতীয় প্রকার পিতল 2x একক। বুঝলে? কেন ধরলাম? কারণ এটা অনুপাতে আছে, এরা 5:2 অনুপাতে মেশানো হবে এই দুই প্রকার পিতল। তো 5:2 এই অনুপাতে যেহেতু মেশানো হবে, তাই আমি কি করব? এই যে প্রথম প্রকার পিতলের পরিমাণটাকে আমি 5x একক ধরব, আর দ্বিতীয় প্রকার পিতল যে আছে তার পরিমাণটা আমি 2x একক ধরব। তো দেখো, তো এখানে লিখব যে ধরি প্রথম প্রকার পিতল। ঠিক আছে, প্রথম প্রকার পিতল 5x একক, কেমন? এবং দ্বিতীয় প্রকার পিতল 2x একক। বুঝলে? এবার আমরা কি করব? এই প্রথম প্রকার যে 5x একক পিতল আছে, এই 5x একক পিতলে তামা কতটা, দস্তা কতটা, সেটা বের করব। তো লিখব 5x একক পিতলে তামার পরিমাণ। ঠিক আছে, কি করব? 5x ইন্টু প্রথম প্রকার পিতলটা, দেখো প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগহার হচ্ছে 8/11। তো আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব, 8/11। তো এখানে কাটাকাটি যাবে না, তাহলে এটা হবে তোমার 40x/11, এত একক। বুঝলে? এবার তামার পরিমাণ বের করলাম। এবার এবং কি করব? দস্তার পরিমাণ। ঠিক আছে, আচ্ছা 5x ইন্টু প্রথম প্রকার পিতলে দস্তার আনুপাতিক ভাগহার কত? দেখো 3/11। ঠিক আছে, তো এখানে কি করব? 5x এর সাথে গুণ করব দস্তার আনুপাতিক ভাগহার 3/11। তো 3×5 = 15 x/11, এত একক। বুঝলে? তো এবার লক্ষ্য করো বন্ধুরা, এই যে প্রথম প্রকার, ঠিক আছে, 5x একক
পিতলে তামা কতটা, দস্তা কতটা সেটা বের করলাম। এবার দ্বিতীয় প্রকার এই যে 2x একক পিতলে তামার পরিমাণ আর দস্তার পরিমাণটা বের করব, যেভাবে আমরা প্রথম প্রকার পিতলের বের করলাম ঠিক সেভাবেই আমরা দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ আর দস্তার পরিমাণটা বের করব। তো দ্বিতীয় প্রকার পিতল আমি কি ধরেছি, 2x একক, তাহলে লিখব যে 2x একক, ঠিক আছে, পিতলে পিতলে তামার পরিমাণ, ঠিক আছে। তো 2x ইন্টু, দেখো এই যে দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাগাহার হচ্ছে কত, 15/22, ঠিক আছে। তো 15/22, তো উপরে হবে 15, নিচে 22, এখানে কাটাকাটি করে দিই, 2 11 22, তো থাকলো 15x/11, এত একক। কেমন? এবার আমরা কি করব, তামার পরিমাণ তো বের করলাম, এবার দস্তার পরিমাণ এবং দস্তার পরিমাণ, ঠিক আছে। তো দেখো দস্তা, এই যে দেখো দ্বিতীয় প্রকার পিতলে তামা হচ্ছে কত, 15/22, আর দস্তার আনুপাতিক ভাগার কত, 7/22। তাহলে কি করব, দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ তো 2x একক, তার সাথে কি করব, দ্বিতীয় প্রকার পিতলে যে দস্তার আনুপাতিক ভাগার আছে সেটা গুণ করব, কত আছে, 7/22, ঠিক আছে। 7/22 কাটাকাটি করে দেব, 2 11 22, থাকলো কত, 7x/11, এত একক। বুঝলে যে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, এই নতুন প্রকার পিতলে তামা আর দস্তার পরিমাণের অনুপাত কি হবে। তো দেখো এবার আমরা বের করব যে নতুন প্রকার পিতলে তামার পরিমাণ কত হচ্ছে, ঠিক আছে। তো লিখব যে নতুন প্রকার পিতলে তামার পরিমাণ, তামার পরিমাণ, নতুন প্রকার পিতলে তামার পরিমাণ। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এই যে 5x একক পিতলে তামার পরিমাণ হচ্ছে তোমার কত, 40x/11 একক, আর 2x একক পিতল মানে দ্বিতীয় প্রকার পিতল, তো 2x একক পিতলে তামার পরিমাণ হচ্ছে কি 15x/11 একক। তো যখন মেশানো হবে তখন কি তামাটা যোগ হবে। তো এবার আমরা কি করব, এই দুই প্রকার, ঠিক আছে, পিতলে যে তামা আছে সেই তামাটা যোগ করব, ঠিক আছে। তো প্রথম প্রকার মানে 5x একক পিতলে তামা 40x/11, আর দ্বিতীয় প্রকার পিতল মানে 2x একক পিতলে তামা আছে 15x/11। তো যোগ করে দেব, তো এখানে যোগ করব 40x/11 যোগ কত আছে 15x/11, 15x/11 একক। কেমন? এবার যোগ করব, দেখি কত পাচ্ছি, 11 11 লসাগু 11, আর উপরে হবে কত 40x প্লাস 15x, কত হবে এটা যোগ করলে 50 55, 55x/11 একক, 5 দিয়ে কেটে দিই, 5x একক, ঠিক আছে। নতুন প্রকার পিতলে তামার পরিমাণ হচ্ছে 5x একক। এবার তামার পরিমাণ তো হয়ে গেল, এবার দস্তার পরিমাণ। তো লিখব এবং দস্তার পরিমাণ, ঠিক আছে। দেখো তো এখানে লক্ষ্য করো, প্রথম প্রকার 5x একক পিতলে দস্তার পরিমাণ 15x/11 একক, ঠিক আছে। আর দ্বিতীয় প্রকার 2x একক পিতলে দস্তার পরিমাণ হচ্ছে 7x/11 একক। তাহলে এই যে প্রথম প্রকার পিতলে যে দস্তা আছে সেটা আর দ্বিতীয় প্রকার পিতলে যে দস্তা আছে সেটা যোগ করে দেব, ঠিক আছে। তাহলে 15x/11 7x/11,
তো 15x/11 প্লাস 7x/11 একক। কেমন? তো এবার যোগ করে কি পাচ্ছি, 11 লসাগু 11, 15x যোগ 7x কত হচ্ছে 22x। 22x আর নিচে 11, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 2x, সরি এখানে দাগ হবে না, এখানে কত হবে 2x একক। বুঝলে? তো দস্তার পরিমাণ পেলাম 2x একক। এবার এই নতুন প্রকার পিতলে তামা আর দস্তার অনুপাতটা আমরা বের করব, ঠিক আছে। তো লিখব যে সুতরাং নতুন প্রকার পিতলে, ঠিক আছে, নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, ঠিক আছে। তো তামার পরিমাণ হচ্ছে 5x একক, ঠিক আছে, 5x একক, 5x একক, আর দস্তার পরিমাণ হচ্ছে 2x একক। তো এক্স এক্স কেটে যাবে, দেখো 5x আর 2x উপর নিচে লিখলে এক্স এক্স কেটে যাবে না, তো অনুপাতকে আমরা উপর নিচে লিখতে পারি। তো এখানে হবে 5, এখানে হবে 2, এটাই অ্যান্সার। বুঝলে? যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে।